দুর্নীতি করে প্লট নেয়ার মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, জয় পুতুলকেও ৫ বছর করে সাজা। এভাবে জমি নেয়া, ধন সম্পদের প্রতি সাবেক প্রধানমন্ত্রীর লোভের বহিঃপ্রকাশ। ৪ বারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক, রাজনীতিবিদদের আতিথেয়তা গ্রহণ না করার নির্দেশ। আলোচনায় পোস্টাল ব্যালটের নিরাপত্তা। আইনকে নিজের স্বার্থে ব্যবহার করেছে শেখ হাসিনা, মন্তব্য রিজভীর। জুলাই আন্দোলনের বিজয় ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করা হচ্ছে, অভিযোগ নজরুল ইসলামের। আগুনের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে করাইল বস্তির ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা, সরকার ও বিত্তবানদের সহায়তা কামনা। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ক্ষমতার সর্বোচ্চ পদে থেকে সরকারি সম্পত্তি নিজের নামে নিয়ে রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা দুঃখজনক। প্লট দুর্নীতির মামলার রায়ের পর্যবেক্ষণে কথা বলেন আদালত বলেন, ক্ষমতার অপব্যবহার করে জাল জালিয়াতির মাধ্যমে এই ৩ প্লট বরাদ্দ নিয়েছিলেন তারা, যা বরাদ্দ পাওয়ার কথা জনসাধারণের। ক্ষমতাচ্যুত হবার ঠিক ২ বছর আগে ২০২২ সালের ৩ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নামে বরাদ্দ নিয়েছিলেন পূর্বাঞ্চলের কূটনৈতিক জোনের ১০ কাঠার প্লট। ২৮ দিনের মাথায় একই জোনে প্লট বরাদ্দ পান তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি তখন মা শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা। আর সাইমা ওয়াজেদ পুতুল প্লট পান জয়ের আরও ১১ দিন পরে। ক্ষমতার সর্বোচ্চ পদে থেকে অনিয়মের মাধ্যমে এসব প্লট বরাদ্দ নেয়ার ৩ মামলায় শেখ হাসিনা, জয় এবং পুতুলের বিভিন্ন মেয়াদে সাজার রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত। রায় ঘোষণার সময় প্রধানমন্ত্রীর পদে থেকে এমন জাল জালিয়াতির ঘটনায় বিস্ময় প্রকাশ করেন বিচারক। একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে, মিথ্যা হলফনামা দিতে পারে, এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই। সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে ৪ বারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, সম্পত্তির প্রতি লোভ থেকেই শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা একের পর এক প্লট বরাদ্দ নেন। নিয়ম বহির্ভূতভাবে সহায়তা করেন রাজুক কর্মকর্তারা। এই যে আপনার জনসাধারণের সম্পত্তির উপর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি হয়েও ওনারা যে আপনার একটা গ্রিডি আয় তাকিয়ে যে আপনারা যে এটা যে আত্মসাৎ করার জন্য বা অবৈধ উপায়ে দুর্নীতির মাধ্যমে ওনারা এটা গ্রহণ করার চেষ্টা করেছেন, সেটাকে উনি অত্যন্ত আশ্চর্য হয়েছেন এবং এটাকে ডিসকারেজ করেছেন। অবৈধভাবে প্লট বরাদ্দে সহায়তার দায়ে ১ থেকে ৩ বছর করে সাজা দেয়া হয়েছে রাজুক কর্মকর্তাদের। আদালত বলেছেন, ভবিষ্যতে কোনো সরকারি কর্মকর্তা যেন এমন অন্যায় করতে না পারে, এই রায় তার বার্তা। এবং দুর্নীতি যাতে বন্ধ হয়, যে জন্য যারা দুর্নীতির খবর দিবেন আদালত বলেছে তাদেরকে পুরস্কৃত করতে, এবং এই যে রাজুকের প্লট বরাদ্দ যাতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার না করে কেউ না নিতে পারে, দুর্নীতি করতে না পারে, সেই জন্য সে পর্যবেক্ষণ দিয়েছে যে এটা ওপেন লটারি হবে, সেই লটারিটা এবং সবাই যাতে দেখে। ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম দুর্নীতির মামলার রায়। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে বোন শেখ রাহেনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও ৩টি মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে ১ ডিসেম্বর। এই ৩ মামলাতেও আসামি শেখ হাসিনা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। প্লট দুর্নীতির পৃথক ৩ মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকেও দেয়া হয়েছে ৫ বছর করে সাজা। জালিয়াতি করে প্লট পেতে শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছেন, সেই ১৭ জন রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারও বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। রায় ঘোষণার পর দুদক আইনজীবীরা বলেছেন, শেখ হাসিনার ২১ বছরের দণ্ডাদেশে সন্তুষ্ট নন তারা।
সাধারণ কিংবা বিশেষ, রাজুকের নিয়ম মানার পরও তদবির ছাড়া প্লট পেতে বেগ পোহাতে হয় যে কাউকে। সেখানে পূর্বাচলের অতি মূল্যবান রাজুকের 3টি প্লট অতি গোপনে ক্ষমতার অপব্যবহার করে বাগিয়ে নেন শেখ হাসিনা ও তার পরিবার। শেখ হাসিনার প্লট দুর্নীতির অভিযোগ আদালতে গড়ায় এমন একটি সময়ে যখন অভ্যুত্থানের মুখে পালিয়ে তিনি অবস্থান নেন ভারতে। আর 8 মাসের বিচার কার্য শেষে শেখ হাসিনার সেই প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা হয় ঢাকার বিশেষ জজ আদালত 5-এ। রায়ের আগে অভিযোগগুলো পড়ে শোনান বিচারক। শুরুতেই শেখ হাসিনার প্লট দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানান, ব্যাখ্যাও তুলে ধরা হয়। আদালত বলেন, সাধারণ কিংবা বিশেষ প্লট বরাদ্দ পেতে আবেদনকারীকে অবশ্যই আইনজীবীদের মাধ্যমে নোটারি করে হলফনামা দিতে হয়। কিন্তু সংবিধানের রক্ষক হয়েও স্বাভাবিক প্রক্রিয়ায় আবেদন করেনি শেখ হাসিনা। রাজুকের বিধিনিষেধ অমান্য করেই জালিয়াতির মাধ্যমে হলফনামা দাখিল করেন নির্দিষ্ট সময়সীমার শেষ মুহূর্তে, তাও জাল হলফনামা। রাজুক ও গণপূর্তের কর্মকর্তারা সব জেনেও নিশ্চুপ ছিলেন বলে জানিয়েছেন আদালত। পরে দুদকের করা প্লট দুর্নীতির আলাদা 3 মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রতারণা ও অসৎভাবে সম্পত্তি অর্জন প্রমাণিত হয়েছে বলে জানান আদালত। সেই অভিযোগে তার 7 বছর করে 21 বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি 3 লাখ টাকার অর্থদণ্ডও করেন। 3টি মামলায় 21 জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। যারা এই 3টি মামলায় কমন আসামি আছেন তাদের সাজা ওইভাবেই ক্রমান্বয়ে, যার প্রথম মামলায় সাজা যদি 3 বছর হয়ে থাকে পরবর্তী 2 মামলা 3 বছর ধারাবাহিকভাবে খাটবে, একত্রে না। একই মামলায় শেখ হাসিনা পুত্র জয় ও কন্যা পুতুলকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায় আমাদের প্রত্যাশিত অনুসারে হয় নাই। আমরা পরবর্তীতে আমাদের দুর্নীতি দমন কমিশনের সাথে আলাপ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। এছাড়া পূর্বাচলে মূল্যবান 3টি প্লট পেতে গণপূর্ত ও রাজুকের কর্মকর্তা যারা শেখ হাসিনাকে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন তাদেরও সাজা দেওয়া হয়েছে। সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সচিব শহীদুল্লাহ খন্দকার ও কাজী ওয়াসি উদ্দিনকে দেয়া হয়েছে 18 বছরের কারাদণ্ড। রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়াকে 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় গ্রেফতার একমাত্র আসামি খুরশিদ আলমের সাজা হয়েছে 3 বছর। রাজুক ও গণপূর্তের আরও 12 কর্মকর্তার বিভিন্ন মেয়াদে সাজা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম। দুদক আইনজীবীরা বলছেন, শেখ হাসিনার এই দণ্ডাদেশে সন্তুষ্ট নন তারা, রায়ের বিরুদ্ধে আপিলেও যেতে পারেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবারও বৈঠক করেছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক শেষে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, মোটা দাগে আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে, সার্বিক দেখভাল ও সমন্বয় করবে ইসি। এ সময় তিনি স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো রকম আতিথেয়তা গ্রহণ না করার আহ্বান জানান। বলেন, প্রবাসীদের পোস্টাল ভোটের জন্য বিমানবন্দর ও যাত্রাপথের নিরাপত্তা বাড়াতে হবে। এর আগে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে 4 নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা এতে অংশ নেয়। আইনশৃঙ্খলার সাথে সম্পর্কিত সকল বাহিনীর উপরে একটা কোঅর্ডিনেটেড এফার্টসের উপরে আমাদের নির্ভরশীল করতে হয় এবং তারা সবাই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা প্রথম দিন থেকেই মাঠে কাজ করবেন এবং কার্যকর ভূমিকা তারা পালন করবেন। যে সমস্ত আর্মস রিকভারি করা যায়নি সেটা থেকে আরও তৎপর হতে হবে। লস্ট আর্মস এবং ইলিগাল আর্মস এই দুটোর ব্যাপারে যেগুলো গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। অবৈধ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেশের আইনকে নিজের স্বার্থে ব্যবহার করেছে শেখ হাসিনা, এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে শহীদ ডাক্তার শামসুল আলম মিলনের 35তম শাহাদত বার্ষিকী উপলক্ষে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় কথা বলেন তিনি। রিজভী বলেন, নিজের গড়া আদালত ও ট্রাইব্যুনালেই এখন শেখ হাসিনার বিচার হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় আদালতে হস্তক্ষেপের সুযোগ নেই। আপনি গোপনে সব পাপ করে যাবেন, একটার পর একটা অপকর্ম করে যাবেন, আর আপনার ভয়ে, আপনার প্রশাসনের ভয়ে, আপনার ডান্ডার ভয়ে মানুষ দীর্ঘদিন নিশ্চুপ হয়ে থাকবে, সেটা তো মনে করার কোনো কারণ নেই। 15.5 বছর যেটা চলেছে সেটাকে বলা হতো হাসিনোমিক্স। ব্যাংকের টাকা যারা ঋণ নিচ্ছেন তারা ফেরত দেবেন না, এটা হাসিনোমিক্স। এবং ঋণ নেওয়ার পর সেই ঋণের কিস্তি পরিশোধ না করে আবার ঋণ নিতে পারবেন, এই আইনও শেখ হাসিনা করেছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে দল হিসেবে বিএনপিরই বেশি নেতাকর্মী গ্রেফতার এবং নিহত হয়েছে, কিন্তু একে গুরুত্বহীন হিসেবে দেখাচ্ছে একটি গোষ্ঠী।
এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জুলাই গণ আন্দোলনে অর্জিত বিজয়কে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছে তারা। 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ ডাক্তার শামসুল আলম মিলনের 35তম শাহাদত বার্ষিকী উপলক্ষে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় এসব কথা বলেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে সরকারের সাথে থাকলেও একটি দল এখন ওই সরকারের সমালোচনা করছে। কখনো সরকারে ছিল না বলে নিজেদের নিরপরাধ দাবি করে তারা। নিজেদের স্বার্থে অনেকে 24-এর বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। বলেন, আগামী নির্বাচন 24-এর অভ্যুত্থানেরই অংশ। আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে আরেকটা দল আছে যে যারা আপনার আমাদের সঙ্গে সরকারে ছিল, কিন্তু যখন সমালোচনা করে তখন আর কি ভাবটা এই যে তারা কোনোদিন কোনো সরকারে ছিল না আর কি, একেবারে নিরপরাধ আর কি সব। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে দেয়া না হলে আগামী 1 ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। সকালে শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান নিয়ে এই ঘোষণা দেন তারা। বলেন, অনেক নিচের গ্রেডের পদও 9ম গ্রেডে আপগ্রেড হয়েছে। শুধু এই 10ম গ্রেডের সহকারী শিক্ষক পত্রের ন্যায্যতা থাকা সত্ত্বেও কোনো নড়াচড়া নেই বলে অভিযোগ তাদের দাবি, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। দাবি আদায় করেই এবার শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের। এর আগেও বেশ কয়েকবার আন্দোলন করেন তারা। প্রত্যেকটি পদ 9ম গ্রেডে উন্নীত হয়েছে, শুধুমাত্র আমাদের পদটি 9ম গ্রেডে উন্নীত না করে 10ম গ্রেডে রেখে দেওয়া হয়েছে। এনটি পদ 9ম গ্রেড সহ 4 স্তরীয় পদসুপানের আলোকে মাধ্যমিক শিক্ষা ক্যাডার ধরে এই মাধ্যমিক অধিদপ্তর আলাদা করতে হবে। আমাদের অ্যাডভান্স ইনক্রিমেন্ট টাইম স্কেল 3 দিনের মধ্যে যদি না দেয়, আমরা আগামী 1 তারিখ থেকে কমপ্লিট শাটডাউনে আমরা চলে যাব। আমরা পরীক্ষা বর্জন করার পর আমরা দ্রুততম সময় যদি না পাই, তাহলে আমরা ভর্তি কার্যক্রম স্থগিত করতেও আমাদের বাধ্য করা হবে। গত 1.5 বছরের পরিবর্তিত পরিস্থিতিতে বিমান বাহিনী বিমানবন্দর সচল রাখার মধ্য দিয়ে গুরু দায়িত্ব পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। এমনটাই মন্তব্য করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনেও প্রস্তুত বিমান বাহিনী। দেশের যে কোনো প্রয়োজনে বিমান বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার আহ্বানও জানান তিনি। কুয়াশার আড়ামোড়া ভেঙে পূর্ব আকাশের সূর্যকে পাশ কাটিয়ে ধেয়ে আসছে একের পর এক আকাশযান। আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে, প্যারাট্রুপার্সদের দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং সহ আকাশকে বর্ণিল করে নান্দনিক ফ্লাই পাস্ট বাংলাদেশ বিমান বাহিনীর। বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ উপলক্ষে মনোমুগ্ধকর এই আয়োজন যশোর বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে। বিমান বাহিনী 87তম বাফা কোর্স এবং ডিরেক্ট এন্ট্রি কোর্সের কমিশন প্রদান করেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সহকর্মীদের সম্মান করবে এবং জ্যেষ্ঠদের প্রতি। প্রধান অতিথির বক্তব্যে বাহিনীর প্রধান জানান, বিমান বাহিনীর আধুনিকায়নে এবং প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা করতেও বিমান বাহিনীর প্রস্তুত বলেও জানান। গত 1.5 বছর ধরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ সচল রাখতে এই বাহিনীর সদস্যরা যে পেশাদারিত্ব ও নিষ্ঠা দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয়। আসন্ন জাতীয় নির্বাচনেও আমরা সর্বাত্মক সহায়তা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। আমি আপনাদের আশ্বস্ত করছি, জাতীয় বা বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। সোর্ড অফ অনার, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি, কমান্ডেন্স ট্রফি এবং বিমান বাহিনী প্রধানের ট্রফি সহ গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেন বিভিন্ন ক্যাডেট। জানান তাদের অভিজ্ঞতা ও অর্জনের কথা। সোর্ড অফ অনার ট্রফিটি আমাদের বিমান বাহিনীর জন্য একটি সম্মান এবং গৌরবের প্রতীক। এই ট্রফিটি পেয়ে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এই অর্জন আমার একার নয়, এই অর্জন মূলত আমার সকল সহ প্রশিক্ষণার্থীদের, যারা প্রশিক্ষণের সময় সব আমার পাশে থেকেছেন। 8 জন নারী সহ মোট 40 জন অফিসার যুক্ত হলেন বিমান বাহিনীর আকাশযাত্রায়। বিমান বাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে কঠোর প্রশিক্ষণ শেষে অফিসার কমিশন লাভ করলেন একদল নবীন বিমান সেনা। শপথ নিলেন আকাশ সীমা সুরক্ষার। এই অফিসারদের নেতৃত্বে দেশের ভবিষ্যৎ আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা সবার। হাসিবুল করিম বিজয়, বিমান বাহিনী একাডেমি, যশোর। খাবার ও পানি মিললেও পোড়া ঘর নতুন করে নির্মাণে নগদ অর্থের প্রয়োজন, যা পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত করাইল বস্তিবাসী।
সরকার সহ বিত্তবানেরা এগিয়ে আসলে আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় শত শত মানুষ। বস্তিবাসীরা জানালেন, খাবার আসছে প্রচুর, বিশুদ্ধ পানি, দরকারি ওষুধ সবই পাচ্ছেন, কিন্তু নগদ টাকা পাচ্ছেন না। সরকার কেন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন না, এমন প্রশ্ন তাদের। এমন প্রশ্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও। তারা তাদের মতো করে সাহায্য করে যাচ্ছেন। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর আশা, এসব সংকট নিরসনে এগিয়ে আসবে সরকার ও বিত্তবানরা, এমন প্রত্যাশা সবার। কিছুই দেয় না, খালি খাবারই দেয়, খিচুড়ি। যা আমাদেরকে কিছু দিয়া যান, এখান থেকেই তো যাইতেছেন, এখানে দিয়া যান, ওইখান থেকে ঘুরে আসতেছি। আর তো 3বার ফুটছে, যে যেমনি একটা ব্যবস্থা তো করছি আমরা, এইভাবেই করবো। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত জ্বরটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 377 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 567 জন। শনাক্ত রোগী বেড়ে 92,784 জনে দাঁড়িয়েছে। চলতি বছরে এ যাবৎ মোট 90,219 জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। নাগরিক সুবিধা নিশ্চিতে প্রতিটি খাতকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে উপস্থাপিত হয়েছে পার্টিসিপেশন পলিসি ফ্রেমওয়ার্ক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও MRDI এই সমন্বয়ে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা তুলে দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের হাতে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত হয় পার্টিসিপেশন পলিসি ফ্রেমওয়ার্ক উপস্থাপন ও হস্তান্তর অনুষ্ঠান। সেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে তুলে ধরা হয় নাগরিক সেবা খাতে প্রযুক্তি ব্যবহারের বাস্তবতা। বক্তারা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে নাগরিক সুবিধায় প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। তাই এখন সব নাগরিক সুবিধা প্রযুক্তি নির্ভর করতে সরকারের একটি সুস্পষ্ট নীতিমালা দরকার, যেখানে দেশের সব শ্রেণীর মানুষ সনাতনী পদ্ধতির পাশাপাশি প্রযুক্তির ব্যবহারেও অভ্যস্ত হবে। 2035 সালের মধ্যে এই সংক্রান্ত ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয় এই অনুষ্ঠানে। কিভাবে তাদের সহজে বোঝানো যায়, ডিফারেন্সিয়েট করা যায় যে এইটা বিশ্বাসযোগ্য নয়, এইটা অথেন্টিক নয়, এই বিষয়গুলো এই পলিসি ফ্রেমওয়ার্কের ভিতরে, প্রস্তাবনার ভিতরে হয়তো আছে। এই যে ওয়েবসাইট বলি আপডেট করা, আপডেট না করলে কি হবে, আমার তথ্যগুলো তো এখানে যাচ্ছে না। টেকনোলজির বেশ কিছু চ্যালেঞ্জ এখন তৈরি হয়েছে। স্যাররা বলেছেন, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ডিপ ফেক, অনেক কিছু আসছে। মানুষের প্রাইভেসি নষ্ট হচ্ছে, মানুষ থ্রেটের মধ্যে থাকে। ইথিক্সের জায়গাটি কতটা আমরা মেনটেন করতে পারছি। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 10 জন। সকালে সদর উপজেলার ফুরসন্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই গ্রামের দুই সমাজপতি শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। সকালে শাহাবুর সমর্থক আলামিনের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় জাহিদ সমর্থক ফিরোজের। এরই জেরে এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। ভাঙচুর করা হয় দুইটি বাড়ি। সংঘর্ষে দুপক্ষের অন্তত 10 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খোকন চৌধুরীকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার ও হত্যার হুমকি দাতাদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। সকালে দাউদকান্দি মডেল থানার সামনে কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা বলেন, কুমিল্লা 10 আসনে বিএনপি ঘোষিত প্রার্থীর কর্মীরা খোকন চৌধুরীকে নিয়ে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ ঘটনায় সকল প্রমাণ সহ নাঙ্গলকোট থানায় অভিযোগ দেওয়ার 9 দিন পার হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর আগেও চলতি বছরের 21 মার্চ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর ইনজেকশন আরেক রোগীকে দিয়ে হত্যার সংবাদ কভার করতে গেলে হামলার শিকার হন খোকন চৌধুরী। সে সময় ক্যামেরা, মোবাইল সহ তার সাথে থাকা অন্যান্য ডিভাইস ছিনতাই করে নিয়ে যায় অভিযুক্তরা। পরে থানায় অভিযোগ দিলেও পুলিশ এখনও কোনো ব্যবস্থা নেয়নি। উদ্ধার হয়নি ছিনতাই হওয়া মালামালও। একের পর এক সাংবাদিকদের উপর হামলা, মামলার ঘটনা তাদের ভাবিয়ে তুলেছে বলেও জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। প্রায় 23 বছর ধরে শিক্ষকতা করে যাচ্ছেন দিনাজপুরের আব্দুল হামিদ। প্রথমে কেরানি পদে এবং পরে BA-GED প্রোগ্রাম সম্পন্ন করে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পান তিনি। তবে কোটা সংক্রান্ত জটিলতায় বারবার এমপিওভুক্তির আবেদন করেও কোনো ফলাফল না পেয়ে মানবেতর জীবন পার করছেন এই শিক্ষক। জীবনের তাগিদে সড়কের পাশে বসে পশুখাদ্য বিক্রি করে কোনো মতে চলে সংসার। কে বলবেন ইনি একজন শিক্ষক, একজন মানুষ গড়ার কারিগর?
গেল 23 বছর ধরে পাঠদান করছেন দিনাজপুর বিরামপুরের দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে। সংসার চালাতে সড়কের পাশে বসে পশুখাদ্যও বিক্রি করছেন তিনি। 1993 সালে স্কুল প্রতিষ্ঠার সময় কেরানি পদে যোগদান করেন আব্দুল হামিদ। পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব এগ্রিকালচারাল এডুকেশন BAGEd প্রোগ্রাম শেষ করে 2002 সালে কৃষি বিভাগে সহকারী শিক্ষক পদে নিয়োগ পান তিনি। 2007 সাল থেকে টানা 9 বার এমপিও ভুক্তির আবেদন করেও কোটা সংক্রান্ত জটিলতায় ছুঁতে পারেননি সেই সোনার হরিণ। আমাকে যদি সরকার আমাকে এই মুহূর্তে যদি খুব দ্রুত পারে আমাকে এমপিওভুক্ত করে বিল বেতনের ব্যবস্থা করে দেয়, তাহলে আমার বাকি জীবনটা হয়তোবা স্বাভাবিকভাবে কেটে মরতে পারবো। তার এমপিও ভুক্তির দাবি জানিয়েছেন স্কুলের শিক্ষার্থী সহ স্থানীয়রাও। এত বছর ধরে কাজ করার পরেও তিনি কোনো বিল বেতন কোনো কিছু পাননি এবং আমরা চাই সে যেন নিয়মিত বেতন পায়। আমরা তার জন্য খুবই মর্মাহত এবং সে একটা মানবিক বিগতর জীবন যাপন করতেছে। ওনার থেকেই ঘাস কেনাকাটা করি, তো নিজেকে একটা লজ্জাবোধ লাগে। সেরকম বেতন হয় না, সে নিরুপায়ে সে ঘাস বিক্রি করে। এরই মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষকের বিল হবে না, এটা এ জাতির জন্য দুর্ভাগ্য। আমি চাই আগামী যত তাড়াতাড়ি হোক তার জন্য উপভোক্তারা সরকার প্রত্যেক জন দেখে। প্রায় 2 যুগ ধরে মানবেতর জীবনযাপন করছেন আব্দুল হামিদ। দ্রুত এই শিক্ষককে এমপিওভুক্ত করা হবে বলে আশা স্থানীয়দের। উন্নত জাতের নতুন আফরোজা লামিয়া, যমুনা নিউজ।